কলকাতার পূর্ব প্রান্তে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের উদ্যোগে প্রায় 50 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে সায়েন্স সিটি। ভারতের বৃহত্তম এই সায়েন্স পার্কটি শুধুমাত্র একটি বিজ্ঞান প্রদর্শনী কেন্দ্র কিংবা বিনোদনের জায়গা নয়, সারা বছর ধরে এখানে আয়োজিত হয় বিজ্ঞান নিয়ে নানা সভা সমাবেশ। আমন্ত্রিত হন দেশ বিদেশের প্রথিতযশা বিজ্ঞানীরা। গত 12ই মার্চ এরকমই একটি অনুষ্ঠানে এখানে বিশিষ্ট অতিথি ছিলেন নাসায় কর্মরত ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এই প্রাক্তনী গত 20 বছর ধরে নাসার জেট প্রোপালশন ল্যাবে কর্মরত। কাজ করেছেন মাইক্রোওয়েভ, মিলিমিটার ওয়েভ, হাই ফ্রিকোয়েন্সি র্যাডার কিংবা টেরাহার্জ টেকনোলজি নিয়ে। মহাবিশ্বে প্রাণের সন্ধান কিংবা মানুষের বাসযোগ্য পরিবেশ খুঁজে বের করার মতো অনেক প্রশ্নের উত্তর খুঁজছে গৌতম বাবুর গবেষণা। কাজের জন্য পেয়েছেন আর্মস্ট্রং মেডেল, নাসার পিপল লিডারশিপ অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক মাপের পুরস্কার। মফস্বল শহর কুলনগরে অত্যন্ত অভাবের মধ্যে বড় হয়ে উঠে বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়ের এই জীবন সত্যি স্বপ্নের মতো। দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এলো ওনার জীবন ও কাজ নিয়ে কিছু মূল্যবান কথা। আজকে আমরা কলকাতার সায়েন্স হাব সায়েন্স সিটিতে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। আপনাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পক্ষ থেকে। আর সবচেয়ে বড় কথা, আজকে আমরা যেটা শুনবো ওনার কাছে, নবগ্রামের গৌতম চট্টোপাধ্যায়, বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়, নাসার মহাকাশ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়, এই 3 গৌতমকে আজকে ধরার চেষ্টা করব আমরা এই সাক্ষাৎকারে। গৌতমবাবু, প্রথমে যেটা জানার আপনার কাছ থেকে, যে একদম ছোটবেলা, যেটা আপনার নবগ্রাম থেকে উঠে আসা, সেই ছোটবেলার গৌতম ঠিক কীরকম ছিল, কিভাবে আপনি আজ বেড়ে উঠলেন? আমি যে আপনাকে অনেকবারই বলেছি, অনেককে আবার বলি যে আমরা 6 ভাই বোন। নবগ্রামে আমাদের এক রুমের বাড়ি, 12x14, মেঝেটা মাটির, দেয়ালে ঘ্যাসের গাঁথনি, ওপরে অ্যাসবেস্টারের চাল। তার মধ্যেই বড় হওয়া, খুব অভাব অনটনের মধ্যে। কিন্তু তার মধ্যেও একটা ছিল যে মা বাবা বলতেন যে আমাদের পড়াশুনোই একটা পথ। যারা আমাদের মতো এরকম একটা অর্থনৈতিক অবস্থায় আছেন, তাদের পক্ষে পড়াশোনা আর অধ্যাবসায় এটাই একমাত্র পথ এগিয়ে আসার। তা আমরা পড়াশুনো করতাম। আমরা 6 ভাই বোনই খুব মন দিয়ে পড়াশুনো করেছি। আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। তা আমরা হেরিকেনের আলোয় পড়াশুনো করেছি। আমার ভাই, আমরা 6 ভাই বোনের মধ্যে আমার 3 দিদি, 1 বোন আর এক ভাই আমার থেকে 1 বছরের ছোট। তা আমার ভাই আর আমি এক ক্লাসে পড়তাম। তা বলে এই নয় যে আমি আসলে একবার ফেল করেছিলাম, সেটা নয়। ওকে 1 বছর এগিয়ে ভর্তি করা হয়েছিল। কারণটা ছিল যে আমাদের মা বাবা আমাদের 2 ভাইয়ের জন্য 2 সেট বই কেনার ক্ষমতা আমাদের ছিল না। সেই জন্য 1 সেট বই নিয়ে আমরা পড়াশুনো করতাম। কখনো ও পড়তো, আমি শুনতাম, কখনো আমি পড়তাম আর ও শুনতো, এভাবে করেছি। তবে আমরা খেলাধুলোও কিন্তু খুব খেলাধুলো করেছি। ওই পড়াশুনো, ওই জানার ব্যাপারটা খুব ছিল। এই যে আপনি একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, এই স্বপ্নটা, এই যে স্বপ্ন দেখার বীজটা, এটা কি রোপণ করেছিলেন কেউ একজন, কোনো মেন্টর, যে বীজ আজকে একদম চারা থেকে মহিরুহে পরিণত হয়েছে? আসলে আমাদের বাড়িতে নিউজ পেপার আসতো না, কেন সামর্থ্য ছিল না। আমাদের যেখানে থাকি নবগ্রামে, আমাদের পাশেই একটা ক্লাব আছে। ক্লাবটা হচ্ছে নবগ্রাম সেবক সংঘ। সেবক সঙ্গে সকালবেলা, খুব সকালে 2টো নিউজ পেপার আসতো, আনন্দবাজার পত্রিকা আর স্টেটসম্যান। আর আমি আর আমার ভাই প্রতিদিন সকালবেলা খুব সকালে উঠে পড়তাম, উঠে বসে থাকতাম কখন এসে সেই নিউজ পেপারটা দিয়ে যাবে ক্লাবে। যেই দিয়ে যেত, আমরা দুজন ওখানে পৌঁছে গিয়ে
একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতাম নিউজ পেপারগুলো। আর যখন পড়তাম তখন মাঝে মাঝে তার মধ্যে সে বিজ্ঞানের থাকতো, তখনও আমরা ক্লাস 3-4 পড়ি, ওই বিজ্ঞানের কথা থাকতো, তখন খুব উদ্বুদ্ধ হতাম। আর নিজেদের মধ্যে সবসময় অনেক সময় রোল প্লে করতাম, ভাবতাম যে তুই যদি এই বিজ্ঞানী হোস ধর একদিন, তুই কি করবি। ও বলছে আমিও বলছি, এভাবে আমরা করতাম। আর তারপর যখন আমি নবগ্রাম বিদ্যাপীঠে ক্লাস 5-এ ভর্তি হলাম, আমাদের একজন টিচার ছিলেন, ওনার নাম দেবদাস বন্দ্যোপাধ্যায়, আমরা ভক্ত স্যার বলে ডাকতাম। তা উনি এসে কিন্তু ক্লাসে কখনো আমাদের পড়াতেন না, উনি বিজ্ঞানের গল্প করতেন। উনি সব রকম আজকে সত্যেন বোসের গল্প, নিলস বোরের গল্প, হাইজেনবার্গের গল্প। নিলস বোর ছিলেন হাইজেনবার্গের পিএইচডি থিসিস অ্যাডভাইজার, দুজনে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। তা ওই গল্প করতেন যে কিভাবে ছাত্র আর টিচারের মধ্যে কথা হচ্ছে, আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে। ওগুলো শুনতাম, অনেকটাই বুঝতে পারতাম না, কিন্তু একটা মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ধরনের উত্তেজনা সৃষ্টি করত যে বিজ্ঞানটা এমন একটা জিনিস। তা সেদিক থেকে ভাবতে গেলে নিজেদের একটা জেদ তো ছিলই, কিন্তু ওই ভক্ত স্যারের একটা অনেক অবদান আছে। আসলেই তাই, এরকম একজন ভক্ত স্যারের বোধহয় খুব দরকার। যেমন সেই ওই আছে না, ফাইট কোনি ফাইট, এইটা বলার মতো একজন স্যারকে দরকার। এরকম ভক্ত স্যার যদি একজন মানুষের জীবনে আসে, তবেই বোধহয় সেই নবগ্রামের গৌতম নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় হয়ে উঠতে পারে। একটা তো স্বপ্ন তারা দেখান, এবং অনেক আর্থিক অনটনের পরেও কিন্তু একটা স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়িত করার যে জেদ, সেই জেদটা কিভাবে এসেছিল? এই যে বললাম যে মা বাবা বলতেন যে আমাদের মতো যারা, তাদের পক্ষে পড়াশুনো করাই একমাত্র পথ। আমরা করতাম, কিন্তু আমরা সব ভাই বোন। সেদিক থেকে আমার হোয়াট এভার আই অ্যাম টুডে, তার পেছনে আমার সব ভাই বোনদেরও অনেক রয়েছে, অবদান রয়েছে। কারণ আমরা একসাথে, বললাম যে হ্যারিকেনের আলোয় যখন পড়তাম, আমি আর আমার ভাই সব সময় ইচ্ছে করে যে হ্যারিকেনের যেখানে একটা অন্ধকারের জায়গা আছে, দুটো যে স্ট্রাকচার, আমরা সবসময় সে দিকেই বসতাম। তার ফলে অন্ধকারে যেন কিছু দেখা না যায়। তখন মা দূর থেকে, যেহেতু অনেক দূরে মা রান্নাবান্না করছেন, তখন বলতো তোদের গলার স্বর পাচ্ছি না কেন পড়াশোনার। তখন আমরা বলতাম পড়বো কীভাবে, আমাদের এখানে তো অন্ধকার। মা তখন বুঝতে পারতেন যে কেন আমরা ওখানে অন্ধকারে বসেছি। এভাবে করতাম। আর কিন্তু ওই যে দিদিরা, ভাই দিদি, আমরা সবাই মিলে একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি। তার ফলে ওই জেদটা এসছে ওখান থেকেও খানিকটা, যে আমাদের বড় হতে হবে, আমাদের বাঁচার জন্য বড় হতে হবে, বাঁচার জন্য পড়াশুনো করতে হবে। আর সেই থেকেই যে জেদ, আমার কাছে কিন্তু আমার মা হচ্ছে আইডল। তার কারণ মা একা থেকে, কেন বাবা বাইরে বাইরে চাকরি করতেন, ট্রান্সফারেবল জব ছিল, আসতেন মাঝে সাঝে। তখন মাই বলেছিলেন যে আমরা যেন বাবার সাথে, বাবার কষ্ট হবে তাও আমরা নবগ্রামেই থাকবো সবাই মিলে আমাদের পড়াশুনো করার জন্য। তার কারণ যদি আমরা ঘুরে বেড়াই তাহলে আমাদের মানুষ হতে পারবো না, পড়াশুনো হবে না। খুব কষ্ট করেছেন মা। নিজে খুব একটা বেশি পড়াশুনো করতে পারেননি, ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে সেটা জানি, কিন্তু মা হচ্ছে আমার দেখা সবচেয়ে স্মার্ট মহিলা। এরকম খুব কম আমি দেখেছি। আর যখন আমি নাসাতে চাকরি পাই, যখন মাকে ফোন করে জানিয়েছিলাম, তখন মা একটা কথা বলেছিল যে হ্যাঁ তুমি আকাশ ছুঁতে চাও খুব ভালো, কিন্তু পা যেন মাটিতে থাকে। এই কথাটা এখনও আমার কানে বাজে। মা তো স্বপ্ন দেখিয়েছিলেন একেবারে সেই, যেন আকাশে থেকে, আকাশ নিয়ে কাজ করলেও, মহাকাশ নিয়ে গবেষণা করলেও পাটা যেন মাটিতে থাকে, শিকড়ের টানটা যেন না ভুলে যান। সে তো বেশ কথা শুনলাম আমরা, কিন্তু একটা একটু জানতে ইচ্ছে করে যে ইঞ্জিনিয়ারিং থেকে হঠাৎ করে মহাকাশ কেন? একেবারে প্রথমে তো ছিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার পিএইচডিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। প্রথমে শুরু বি কলেজ থেকে, তারপর সেখান থেকে টিআইএফআর, সেখান থেকে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখান থেকে হঠাৎ নাসা, মহাকাশ কেন? ইঞ্জিনিয়ারিংটা কি অর্থ উপার্জনের জন্য সেই জায়গাটা থেকে, তারপর থেকেই বিজ্ঞান চর্চা? একটু যদি আমাদেরকে একটু বলেন। আসলে মাথায় পোকা তো ছোটোবেলা থেকেই ওই বিজ্ঞান নিয়ে চর্চা করার। তখন আমারও ইচ্ছা ছিল যে ফিজিক্স নিয়েই পড়বো এক সময়, কিন্তু
যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি বাকরির সুবিধে, সেই জন্য ইঞ্জিনিয়ারিং পড়া, বি কলেজে যাওয়া। কিন্তু তখন আমি আসলে টিআইএফআরের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম যে জায়েন্ট মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপ, জিএমআরটি, ওটা তৈরি হবে পুনেতে। আর সেখানে ছিলেন প্রফেসর গোবিন্দ স্বরূপ, খুব নামকরা অ্যাস্ট্রোফিজিসিস্ট। তা ওনার আন্ডারেই আমি একটা অ্যাপ্লাই করেছিলাম। তা ওখানে যখন পৌঁছে যাই তখন সান্নিধ্যে আসতে পেরেছি গোবিন্দ স্বরূপ, জয়ন্ত বিষ্ণু নালিকার, খুব অ্যাস্ট্রোফিজিসিস্ট, ফেমাস ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট। ওনাদের সান্নিধ্যে আসতে পেরে মনে হলো যে আমার পড়াশুনোর ব্যাপারটা একটু খামতি রয়ে গেছে, আরও পড়াশুনো করা দরকার। সেই জন্য তখন গেলাম বাইরে, বিদেশে, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থেকে মাস্টার্স করে তখন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি পিএইচডি করলাম, চান্স পেলাম। কিন্তু সেখানে যখন গেলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলাম, কিন্তু আমার পিএইচডি থিসিস অ্যাডভাইজার ছিলেন ফিজিক্স ডিপার্টমেন্টে। আর সেই জন্য আমি ফিজিক্স ডিপার্টমেন্টে বসতাম। আর আমার সেই ফিজিক্স ডিপার্টমেন্টে যখন বসতাম, আমার পাশের ঘরেই প্রতি বছর শীতকালে এসে বসতেন স্টিফেন হকিং। তা ওনার সাথে কথা হতো। স্টিফেন হকিংয়ের মতো কিংবদন্তি মানুষ, তিনি আমার পাশের ঘরে, তার সাথে আমার কথা হচ্ছে। তখন নিজেকে না চিমটি কেটে ভাবতাম যে আমি সেই ছোটোবেলাকার সেই স্বপ্নগুলোই দেখছি, না এটা সত্যি বাস্তব, আর কীরকম মনে হতো। আর ক্যালটেককে বলা হয় নোবেলের আতুর ঘর। ক্যালটেকে 47 জন নোবেল প্রাইজ পেয়েছে ক্যালটেক থেকে, 47। তাতে কিন্তু খুব ছোট একটা ইউনিভার্সিটি, মাত্র 2000 টোটাল স্টুডেন্টস, তার মধ্যে থেকে 47 জন নোবেল প্রাইজ, মানে অসাধারণ জায়গা। ওগুলো যখন দেখতাম, স্টিফেন হকিংয়ের সাথে কথা বলতে আসতো ব্যারি ব্যারিশ, কিপ থর্ন, ওনারা পরে নোবেল প্রাইজ পেয়েছেন যে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশনের জন্য। মানে ও সমস্ত একটা এনভায়রনমেন্টই একটা বিজ্ঞানের এনভায়রনমেন্ট। তার ফলে তখন মনে হলো যে যে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু সায়েন্সেও অনেক কাজে লাগে। তা যখন আমার পিএইচডি প্রায় শেষ হয়ে আসছে, তখন নাসা থেকে একটা ফোন এসেছিল, এসে বললো যে তুমি যা কাজকর্ম করছো, যা করো, সেগুলো তো আমরা জানি, তোমার পেপার টেপার পড়েছি, আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং নাসা। ভাগ্যের সে সময় আমাদের মানে ভিডিও ফোন ছিল না, তাহলে দেখতো আমি আগে মানে লাফালাফি করছি, কেন ছোটোবেলার স্বপ্নর জায়গা নাসা। সেখান থেকে যদি বলছে যে ওখানে চাকরি করার জন্য, আমি তো এক কথায় রাজি, জয়েন করলাম। এই 25 বছর হয়ে গেছে আমি নাসাতে আছি, কিন্তু এখনও মনে হয় যখনই এটাই আমার প্রথম দিন, যে এতটা এক্সাইটমেন্ট। ইঞ্জিনিয়ারিং থেকে একেবারে মহাকাশ, ফান্ডামেন্টাল রিসার্চ, প্রযুক্তি থেকে একেবারে ফান্ডামেন্টাল রিসার্চে চলে গেলেন। এই যে আপনি মহাকাশে যখন নাসায় চলে গেলেন, তখন আমরা একটু জিজ্ঞেস করি নাসার মহাকাশ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়কে, ওখানে এই মুহূর্তে আপনি কি কি কাজ করছেন, আপনার সেই কাজের ধারাটা যদি একটু বলেন। হ্যাঁ, আসলে আমি তো ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করি সায়েন্সের জন্য। নাসা কিভাবে কাজ হয়, যে আমরা চেষ্টা করি যে বিজ্ঞানের কোনো প্রশ্নকে উত্তর দেওয়ার, কারণ আমাদের অনেক প্রশ্ন রয়েছে, উই হ্যাভ লট অফ কোয়েশ্চেন্স, সায়েন্স কোয়েশ্চেন। তা প্রথম হচ্ছে যে বিজ্ঞানের এই সায়েন্সের কোয়েশ্চেনকে উত্তর দিতে গেলে কি ধরনের এক্সপেরিমেন্ট করতে হবে, আর সেই ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে কি ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে, সেই ইনস্ট্রুমেন্ট তৈরি করতে গেলে কোন কোন টেকনোলজি গ্যাপ রয়েছে যেগুলো আমাদের কাছে নেই। দ্যাটস ওয়ার দ্য ইনোভেশন কাম। আমি কাজ করি ওই যে ইনোভেটিভ ওয়ার্ক, যে কিনা সেখান থেকে আমরা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি, অ্যাস্ট্রোফিজিক্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন, তিনটে জায়গাতেই। অ্যাস্ট্রোফিজিক্সে যেমন যে আমাদের এই গ্যালাক্সিজ অ্যান্ড স্টার্স, সেগুলো কীভাবে তৈরি হচ্ছে, হাউ ডু দে ফর্ম, সেই ছোটবেলাকার যে আমাদের ইচ্ছেগুলো কোথা থেকে আসছে, এই তারা, নতুন তারা কিভাবে তৈরি হয়, আমাদের গ্যালাক্সি কিভাবে তৈরি হয়, এই যদি জানতে হয়, তার জন্য যে ধরনের এক্সপেরিমেন্ট করা দরকার, তার কিছু ইনস্ট্রুমেন্ট আমি তৈরি করছি। তারপর প্ল্যানেটারি সায়েন্সে যেমন জল যদি আমাদের এই জীবনের জন্য, জল একটা খুব জরুরি। আর আমরা পৃথিবীতেই একমাত্র জায়গা যেখানে প্রাণের অস্তিত্ব পেয়েছি, অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আমরা পাইনি। তা এই জলটা কোত্থেকে এলো? আমাদের পৃথিবী যখন তৈরি হয়, এই সূর্য, এই সোলার সিস্টেম যখন তৈরি হয়, তখন কিন্তু জল ছিল না। তা এখনও বিজ্ঞানীরা ঠিক সঠিকভাবে আমরা জানি না এই জলটা কোত্থেকে এসছে।
আর যেহেতু জল আমাদের জীবনের একটা সবচেয়ে বড় বস্তু, সেটা যদি অন্য কোথাও যখন আমরা প্রাণের সন্ধান করছি তখন কিন্তু জলের খোঁজ করাটা দরকার এসছে। সেই জন্য আমরা বিজ্ঞানীরা ভাবেন যে ধূমকেতু জল এনেছে। সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে তো কেউ বলে ফেললো তাতেই তো হবে না। বিজ্ঞানের সবচেয়ে আসল ব্যাপারটা, এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে যে প্রমাণ করা। হোয়াই অ্যান্ড হাউ। হাউ বিজ্ঞানে এই প্রশ্নটা কিন্তু আসেই, হোয়াই অ্যান্ড হাউ। সবচেয়ে বড় কথা যে ধূমকেতু মানেই কিন্তু আমরা মনে করি বাবা এর মধ্যে একটা অশুভ ব্যাপার আছে, কিন্তু সেই ধূমকেতুই যে আমাদের এখানে জল এনেছে এটা জানতে পেরেও একটা দারুণ ব্যাপার মনে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, জল বোধহয় ঠিক জলের মতো সহজ নয়, কি বলেন? একদমই তাই। সে জল হচ্ছে বর্ণহীন গন্ধহীন তরল পদার্থ, কিন্তু আপনারা কি জানেন যে জলেরও রং হয়, আর সেই রংটা দিয়ে কিন্তু আমরা বোঝাতে পারবো যে ধূমকেতু জল এনেছে কিনা। কারণটা কি, যে আমরা যে জল খাই প্রতিদিন সেটা এক ধরনের জল, সেটা হচ্ছে H216O। অক্সিজেনের অনেক আইসোটোপ আছে, সেই আইসোটোপ একটা সবচেয়ে স্টেবল, সেটা হচ্ছে 16, সেটাই সেই জলই কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু অন্য ধরনেরও জল আছে, H217O, H218O, আর ওই সব যে জল তাদের বিভিন্ন, তাদের একটা স্পেকট্রোস্কোপিক সিগনেচার ফ্রিকোয়েন্সি আছে। তাদের কি রং আছে? ফ্রিকোয়েন্সি যেহেতু আলাদা, তাই বলতে আমরা রং বুঝি। সেই জন্যেই আমি বলি যে জলেরও রং আছে। তা যখন আমরা কি করি যে ওই বিভিন্ন কতটা পরিমাণে বিভিন্ন রকমের জল আছে তার যদি পরিমাণ করি খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে, তারপর তার যদি রেশিও নিই, দেখা যায় যে আমাদের পৃথিবীতে যে জলের রেশিও সেটা ধূমকেতু রেশিওর সাথে একই রকম। যদি সেই রেশিওগুলো একই রকম হয় তার সোর্স একই হতে হবে। সেই জন্যই যে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট তৈরি করা, আমি তার তৈরি করছি, সেটাকে মানে এই উত্তরটা পাওয়ার জন্য ধূমকেতু কি সত্যিই জল এনেছে। তো এখানে কি আমরা একটা কথা একটু জানতে চাইবো যে ন্যানো টেকনোলজি, এই ন্যানো টেকনোলজিকে কি আমরা একটা মানে আমরা দেখেছি আপনার গবেষণার মধ্যে যে টেরাহার্টজ এই ওয়েবটার কথা আপনারা বলছেন, তো এখানে কি এই টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি, এখানে কি ন্যানো টেকনোলজি কোনোভাবে আপনারা অ্যাপ্লিকেশন করছেন? দুটোই। তার কারণ এই যে বললাম জল, যে জলের যে H216O তার যে স্পেকট্রোস্কোপিক সিগনেচার খুব স্ট্রং সিগনেচার, একটা হচ্ছে 557 গিগাহার্টজ। 557 গিগাহার্টজ হচ্ছে 0.6 টেরাহার্টজ, মানে ওই টেরাহার্টজ সেখান থেকে আসছে। সেই টেরাহার্টজ সেই জন্য খুব জরুরি। আর তার জন্য যে টেরাহার্টজকে এক্সপ্লয়েট করে যখন ইনস্ট্রুমেন্ট তৈরি করা হচ্ছে তার জন্য আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। কেন, খুব সূক্ষ্ম যে ডিটেক্টর ডিভাইসগুলো আমরা যেগুলো ইউজ করি সেগুলো খুব ন্যানো ডিভাইসেস। কেন টেরাহার্টজ টেকনোলজিতে শুধুমাত্র যে জলের ব্যাপারটাই বললাম যে 557 গিগাহার্টজ তাই নয়, তার পরেও আরও অনেক রয়েছে। যেমন অ্যাস্ট্রোফিজিক্সে যে কীভাবে নতুন তারা তৈরি হচ্ছে, কীভাবে নতুন গ্যালাক্সি তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু টেরাহার্টজে জানা যায়। সেই জন্য আবার যে ধূমকেতুতে ফিরে আসি, যে ধূমকেতুতে এখনও পর্যন্ত আমরা অতগুলো মেজারমেন্ট করিনি যে ধূমকেতু সত্যি জল এনেছে কিনা। তার জন্য আমি একটা নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, তার নাম দিয়েছি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বলতে ওয়াটার হান্টিং অ্যাডভান্স টেরাহার্টজ স্পেকট্রোমিটার অন এ আলট্রা স্মল প্ল্যাটফর্ম। মানে একটা বলে না মাউথফুল, কিন্তু ওটা আনসার করছে এই কোয়েশ্চেনটা যে হোয়াটসঅ্যাপ উইথ ওয়াটার, যে জল নিয়ে ঘটছেটা কি। তা সেই জন্য আমরা তৈরি করেছি, ওটা বিভিন্ন ধূমকেতুতে যাবে, গিয়ে এক্সপেরিমেন্ট করবে, করে সেই ডেটাটা যখন পাঠাবে তখন আমরা ফর ওয়ান্স অ্যান্ড অল উই ক্যান আনসার দিস কোয়েশ্চেন যে ধূমকেতু সত্যি জল এনেছে। এটা খুব এক্সাইটিং ব্যাপার হবে আমাদের সবার জন্য। আমরা 5G 6G যেটা বলি আর কি, ওয়্যারলেস কমিউনিকেশন, ওটা কিন্তু টেরাহার্টজের দিকেই যাচ্ছে। তার কারণ আমরা যতই বেশি ডেটা লাগবে, মানে ব্যান্ডউইথ লাগবে, সবাই তো এখন বাড়িতে বসে ইউটিউব ভিডিও দেখতে চান খুব হাই কোয়ালিটি, তো দেখতে হলে আমাদের ব্যান্ডউইথ বেশি লাগবে, আর সেটা টেরাহার্টজ থেকে আসবে। সেই জন্যই আমাদের নেক্সট জেনারেশন যেটা, কিন্তু সেটা হায়ার ফ্রিকোয়েন্সি টেরাহার্টজের দিকে যাবে। এই যে মাঝে মাঝেই আমরা হোয়াটসঅ্যাপে খবর পাই যে আমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে 1 সপ্তাহের মধ্যেই। তার কারণ কি, কোন এক অ্যাস্ট্রয়েড এসে আমাদের পৃথিবীতে ধাক্কা দেবে, সেটা নাসা বলেছে। দেখবেন সবসময় লেখা থাকে ওটা নাসা বলেছে।
আর তার ফলে আমার সব স্কুলের বন্ধুবান্ধবরা, কলেজের বন্ধুবান্ধবরা ইমিডিয়েটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা শুরু, এই গৌতম বলতো সত্যি এটা ঘটছে কি না। তাদেরকে আমি জানাতে চাই যে হ্যাঁ, আমরা নাসা কিন্তু ট্র্যাক করছে কোন ধরনের গ্রহাণু আমাদের দিকে আসছে, তাদের সাইজ কীরকম, তারা এসে যদি আমাদেরকে সত্যিই আমাদেরকে আঘাত করে, সেটা কতটা ক্ষতি হবে সাইজের উপর ডিপেন্ড করে। যদি ছোট হয় ওরা কিন্তু সেই অ্যাটমসফিয়ারে ঢোকার সময় কিন্তু ওটা হিট জেনারেট করে ওটা ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু যদি বড় হয় দে ক্যান রিয়েলি কজ ড্যামেজ। সেই জন্য নাসা ইজ ট্র্যাকিং দেম। তাছাড়াও আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি, সে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডার্ট হচ্ছে যে আমরা দেখতে চেয়েছি যে যদি একটা গ্রহাণু আমাদের দিকে আসে সেই সময় কি আমরা ওদের পথটা চেঞ্জ করতে পারবো। তার জন্য যে ডার্ট মিশনে ছিল যে এমন দুটো অ্যাস্টেরয়েড আছে, একটা বড় অ্যাস্টেরয়েড, তাকে ঘিরে একটা ছোট অ্যাস্টেরয়েড ঘুরছে, এমন একটা সিস্টেম আছে। তা আমরা কি করলাম, আমরা একটা 570 কিলোগ্রাম ওজনের একটা স্পেসক্রাফট আমরা পাঠাই ওখানে গিয়ে। আইডিয়াটা হচ্ছে যে ছোট গ্রহাণু যেটা ঘুরছে বড় গ্রহাণুর চারিদিকে, ওটাকে গিয়ে যদি আঘাত করে ওর পথটাকে চেঞ্জ করতে পারি কিনা। আর আমরা তাতে সাকসেসফুল হয়েছি, দেখা গেছে যে আমরা ওর পথ চেঞ্জ করতে পারছি। তার মানে যে ভবিষ্যতে যদি আমাদের দিকে কোনো গ্রহাণু ধেয়ে আসে, উই হ্যাভ দ্য টেকনোলজি টু চেঞ্জ দ্য ডিরেকশন, যাতে আমাদেরকে মিস করে যায় সেই গ্রহাণু। তাই একটাই বলছি যে আপনারা সবাই বেঁচে থাকবেন, চিন্তার কারণ নেই। আমরা এতক্ষণ ছিলাম নাসা থেকে এবার চলে আসি একদম আমাদের দেশে, ভারতবর্ষে ইসরোর কাজের উপরে। আমরা দেখেছি মঙ্গল মিশন, আমরা দেখেছি চন্দ্রযান, আমরা দেখেছি আদিত্য L1, এই মুহূর্তে আমরা পরিকল্পনা করছি গগনযানের। এই সমস্ত মহাকাশ বিজ্ঞান নিয়ে যে গবেষণা ইসরো করছে আমাদের দেশে, কি বলেন সে ব্যাপার? আমি ইসরোকে নিয়ে দারুণ প্রাইড ফিল করি আর কি, কেননা খুবই গর্বিত। আমার ইসরো এত সুন্দর কাজ করছে। আমার অনেক বন্ধুবান্ধব, ক্লাসমেট, ওরাও ইসরোতে ওরা চাকরি করে, অনেক আমার বিজ্ঞানী বন্ধুরা আছে। ইসরো এত সুন্দর সব মিশন করা হয়েছে, দে আর ভেরি সাকসেসফুল। অ্যান্ড সেটা আমরা জানি যে মহাকাশ এমনই একটা জিনিস, তাতে এক্সাইট করে সবাইকে। যেমন যখন আমাদের চন্দ্রায়ন 3 মিশন হলো, আমরা সবাই বসেছিলাম টিভির কাছে, আমিও ছিলাম বসে, সারা রাত জেগে দেখেছি যে সত্যি সাকসেসফুল হচ্ছে কিনা, দক্ষিণ মেরুতে ল্যান্ড করছে কিনা। একটা অসাধারণ। আর সেটা যে কত বড় একটা কাজ করেছে আমাদের যে ছাত্রছাত্রী বাচ্চাদের একটা উদ্বুদ্ধ করার ব্যাপারে। ইসরো ইজ ডুইং সো ওয়েল। আমি সত্যিই খুব নিজেকে গর্ব লাগে এই কথা ভেবে। কিন্তু ডক্টর চট্টোপাধ্যায়, আমরা ভারতবাসী গর্বিত, অবশ্যই গর্বিত এই সমস্ত যেগুলো মহাকাশযান যাচ্ছে বা মহাকাশ গবেষণা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি একটা প্রশ্ন ভীষণভাবে আসে, অনেকেই সেটা করেন, এত পয়সা কেন খরচ করা হবে মহাকাশ গবেষণা ক্ষেত্রে, যেখানে আমাদের মতো দেশে, যেখানে প্রথম কথা হচ্ছে কিভাবে আমরা রুটির জোগাড় করব, সেখানে কেন এত পয়সা খরচ? এটা অপচয় নয় তো? সেরকম একটা মনে প্রশ্ন জাগে। সত্যি কি এই ধরনের মহাকাশ গবেষণার কোনো অন্য অ্যাপ্লিকেশন, আমাদের দৈনন্দিন জীবনের কোনো অ্যাপ্লিকেশন আছে? যদি সেটা একটু বলেন। সেই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে ইকোনমি অফ এ কান্ট্রি কিন্তু নির্ভর করে যে সেই দেশ কতটা তার বেসিক সায়েন্সে ইনভেস্ট করে। তার কারণ ইকোনমি অলসো ইজ এ বিগ পার্ট অ্যাবাউট ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস। এই মহাকাশ বিজ্ঞান থেকে যে কত রকম ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ঘটেছে সেগুলো কয়েকটা উদাহরণ দিই। আমরা তো সবাই ইন্টারনেট ইউজ করি। আজকালকার দিনে ইন্টারনেট যদি একদিন বন্ধ থাকে, দেখবেন কি হয় দেশের। সেই ইন্টারনেট কিন্তু এসছে মহাকাশ বিজ্ঞানের ইনভেনশন থেকে। আমরা যখন আজকে সেলফি তুলি সবাই ক্যামেরা দিয়ে, সেলফোনে, সেলফিতে একটা বিরাট ব্যাপার। সেলফির যে ক্যামেরাটা সেটা হচ্ছে সিসিডি ক্যামেরা, চার্জ কাপল ডিভাইসেস। সেই ইনভেনশনটা কিন্তু ঘটেছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে। ওখান থেকেই আমরা সেই ইনভেনশনটা আসে। সেটা এখন প্রত্যেকটা ক্যামেরাতে, কত বিলিয়ন ক্যামেরা আছে আমাদের সারা পৃথিবীতে,
যদি আমরা সেই মহাকাশ বিজ্ঞানে ইনভেস্ট না করতাম, আজকে কিন্তু কেউ সেলফি তুলতে পারতো না। ঠিক তাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম ধরনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে বা তার আগে থেকে আমাদেরকে জানান দেওয়া, কিংবা ধরুন এই যে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিয়ে বেরোবো কি বেরোবো না সেটা আগের থেকে জানতে পারা, বা বাড়িতে ঘরে খাটে বসে আমি সুদূর অস্ট্রেলিয়ায় একটা খেলা হচ্ছে সেই খেলার আনন্দটা নিচ্ছি, এগুলোর জন্য বোধহয় এই মহাকাশ গবেষণা দরকার, এই মহাকাশ যানগুলো। রুটির তো সবারই দরকার, কিন্তু আজকাল তো আবার এগুলোও দরকার। একদমই। মহাকাশ গবেষণা ক্ষেত্রে আর একটা যেটা শোনা যাচ্ছে এখন আমাদের, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, সরকারি প্রকল্পগুলোতে কিন্তু বেসরকারি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যদি একটু বলেন। এটা খুব জরুরি, কেননা কি হচ্ছে, যেমন ইউএসএতেও এটা ঘটছে, যেমন নাসা যখন আমরা নতুন কাজ করি বিভিন্ন মিশন, কিন্তু উই আর রিয়েলি ওয়ার্কিং ক্লোজলি উইথ দ্য ইন্ডাস্ট্রি। তার কারণটা কি, যে এই আমাদের দেশে নাসাতে একটা ম্যান্ডেটই রয়েছে যে আমরা যেন বেশি করে আমরা যখন টেকনোলজি ডেভেলপ করি, টু গিভ দ্য টেকনোলজি অ্যাওয়ে টু দ্য ইন্ডাস্ট্রি সো দ্যাট দে ক্যান বি পার্ট অফ আওয়ার মিশন। তার কারণ দেন উই ক্যান, নাসার বাজেট, ইসরোর বাজেট, এগুলো সব তো লিমিটেড, একটা ফিক্সড অ্যামাউন্ট রয়েছে। তা ওই দিয়ে তো আমরা যদি এখন সব যখন টেকনোলজি ডেভেলপ করছি, মিশন করছি, ইফ উই সাম ইন্ডাস্ট্রি, প্রাইভেট ইন্ডাস্ট্রি যদি আমাদের সাথে কাজ করে, দে ইনভেস্ট অলসো মানি, তাতে কী হবে, দেন উই ক্যান ফোকাস অন দ্য সায়েন্টিফিক মিশন। তাই ইসরোতে যে ঘটছে যে প্রাইভেট পাবলিক যে একটা ইন্টারাকশন, কোলাবোরেশন, সেটা খুব জরুরি, সেটা খুবই দরকারি। তার ফলে কি হবে, যে নতুন নতুন টেকনোলজির যোগ হবে, নতুন ইকোনমি তৈরি হবে, ছাত্রছাত্রীরা, ইয়াং প্রফেশনালরা তারা নতুন জব পাবে ইন্ডাস্ট্রিতে। সো ইট ইজ এ গুড সাইন। জবের কথায় যখন এলামই তখন স্বাভাবিকভাবেই চলে আসে এখন সারা পৃথিবী যেটা নিয়ে চিন্তিত, সেটা হলো এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কি কোনোভাবে জব যেগুলো আছে সেগুলোকে সংকুচিত করছে? নাসাতে বা আমাদের এখানে মহাকাশ গবেষণাতে কি এআই ব্যবহার করা হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি কোনোভাবে সায়েন্টিস্টের স্বাভাবিক বুদ্ধিমত্তা তাকে কি ছাপিয়ে যেতে পারে কোনো দিন? কি বলেন? এআই যে আজকাল, এআই কিন্তু নতুন নয়, নাম এখন এআই দিয়ে আমরা নতুনভাবে ভাবছি, কিন্তু এআই রিলেটেড যে টেকনোলজি যেগুলো, সেগুলো কিন্তু বহুদিন ধরেই আছে, আমরা ইউজও করছি। বিভিন্ন রকমের একে অপটিমাইজেশন টেকনিক বলা হয়, সেগুলো আমরা ইউজ করেছি। এআই নাসা ইউজ করছে, ইসরো ইউজ করছে, কেননা দিস ইজ এ ভেরি নিউ অ্যান্ড ডিসরাপটিভ টেকনোলজি। আর এআই থাকবে, অ্যান্ড এআই উইল চেঞ্জ দ্য ওয়ে উই ডু থিংস। কিন্তু আমার মনে হয় যে রিয়েল ইন্টেলিজেন্স ছাড়া এআই কাজ করে না, কেননা এই যে এআইয়ের পেছনে যে ডেটা, তার যে ডেটা কালেকশন হচ্ছে, তারপর পেছনে যে হার্ডওয়্যার রয়েছে আর কি, সেগুলো কিন্তু উই আর ডেভেলপিং ইট। তার ফলে কি হবে, যে ভবিষ্যতে কি হবে বলা মুশকিল, আই উইশ আই নিউ। কিন্তু একটা জিনিস ঠিক, যে যে ধরনের চাকরি বাকরি আগে ছিল, কিছু কিছু চাকরি বাকরি, সেগুলো এআইয়ের জন্য হয়তো থাকবে না। একটা উদাহরণ দিই, যেমন আইটির ক্ষেত্রে যে কোডিং করা, প্রোগ্রামিং করা, এই ব্যাপারগুলো আজকাল এআই, চ্যাট জিপিটির মতো কোনো যে লার্জ ল্যাঙ্গুয়েজ বেসড মডেল, ওগুলো কিন্তু ভালো করতে পারে। তার ফলে ওই চাকরিগুলো থাকবে না, কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য চাকরি নতুন করে আসবে না, আর একটা দিন খুলে যায়। যখন প্রথম কম্পিউটার এলো, তখনও কিন্তু একটা গেল রব উঠেছিল। যেমন আমাদের যে ট্রেন রিজার্ভেশন সিস্টেম, আগে কি ছিল সে টেলিগ্রাম যেত, কিন্তু তারপরে যখন এলো কম্পিউটারাইজ, তখন ভেবেছিল যে আচ্ছা লোকজনের চাকরি যাবে, কিন্তু উই ফিগার ইট আউট। এরকম একটু সময় লাগবে যে কোন দিকে যাচ্ছে। অ্যান্ড বাট ওয়ান থিং উইল হ্যাভ টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট, সেটা হচ্ছে যে একটা গার্ড রেইল করা। এআই ক্যান রিয়েলি ডিসরাপ্ট অ্যান্ড ডু লট অফ ক্ষতিও করতে পারে। এই ফেক ভিডিও যে হচ্ছে, তাতে অনেক রকম খারাপ। সেই জন্যই আমাদের সরকার, আমরা সবাই মিলে একটা দেখতে হবে যে কোন ধরনের গার্ড রেইল আমরা লাগাবো, যাতে এআই ক্যানট গো আউটসাইড দ্যাট, ক্ষতিটা যেন না করে। মানে ক্ষমতা যখন কোথাও আসে তখন সেখানে দায়িত্বটাও আসে, এই দুটোকে নিয়ে তবে এগোতে হবে আর কি।
তো এর পরের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে যে প্রধানমন্ত্রীর কোনো মিশনের সঙ্গে আপনি যুক্ত কিনা। যখন আমাদের দেশে মানে ভারতবর্ষে একটা নতুন ইনিশিয়েটিভ হয়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইনিশিয়েটিভ। তার কারণ সেমিকন্ডাক্টর টেকনোলজি কিন্তু ব্যাকবোন অফ লট অফ থিংস। আমাদের দৈনন্দিন জীবনে তো রয়েছে, যেমন এই স্মার্টফোনে যেটা রয়েছে সব সেমিকন্ডাক্টর টেকনোলজি, তাছাড়াও ডিফেন্সে এবং অন্যান্য জায়গায় কিন্তু সেমিকন্ডাক্টর প্লেজ এ বিগ রোল। আর ভারতবর্ষে আমরা কোনো ফ্যাব্রিকেশন তেমন ফেসিলিটি ছিল না, এখনও তেমন নেই। আমরা বাইরের যেমন টিএসএমসি, তাইওয়ান এবং অন্যান্য দেশের উপর নির্ভরশীল। সেই জন্য যে সেমিকন্ডাক্টর ইনিশিয়েটিভ যখন শুরু হয়, যখন আমরা করেছি ঠিক আছে অনেক টাকা পয়সা তাতে ইনভেস্ট হবে, কিন্তু তার জন্য একটা পাইপলাইনও দরকার অফ ম্যান পাওয়ার, যে আমরা ট্রেইনড প্রফেশনাল তো দরকার, যে যারা ডিজাইন করবে, যারা ফ্যাব্রিকেশন করবে, সেই ধরনের যাদের প্রপার ট্রেনিং না পায় তাহলে কারা করবে সেই কাজ। সেই জন্য একটা নতুন ইনিশিয়েটিভে আমাকে ডাকা হয়েছিল বি পার্ট অফ দ্য টিম, যেখানে কিনা আমরা সাজেস্ট করব যে কোন ধরনের একটা ইনস্টিটিউট করা দরকার যেখানে কিনা এই ধরনের এই ট্রেনিং করা যেতে পারে। তা আমাকে যখন এরকম ডাকা হয় তখন আই ওয়াজ ভেরি হ্যাপি, মানে সেই ইসে জয়েন করে মানে সাজেস্ট দেওয়া, অ্যাডভাইস দেওয়া যে কি করলে আমাদের দেশের উন্নতি হবে। ডক্টর চট্টোপাধ্যায়, আপনি অনেক অনেক মানে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেতে তো ভালোই লাগে, কিন্তু এরকম কোনো পুরস্কার কি আপনাকে এখনো নাড়া দেয় যে যিনি আপনাকে পুরস্কৃত করছেন, যার হাত থেকে আপনি পুরস্কারটা পাচ্ছেন, সেটা আপনার কাছে একেবারে আজীবনের স্মরণে থাকার মতো একটা ঘটনা? সে তো আছেই, কিন্তু আগে পুরস্কারের কথা বলি, অ্যাওয়ার্ডস রিওয়ার্ডস তো আছে জীবনে, কিন্তু যখন আসলে দেখি যে আমি যদি কোনো একজনকেও, ছাত্র বা ছাত্রীকে উদ্বুদ্ধ করতে পারি যে ওরা যেন কিছু একটা করে ভবিষ্যতে, সেটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডস অ্যান্ড রিওয়ার্ডস আমার কাছে। আর হ্যাঁ, আমি আসলে গত বছর একটা অ্যাওয়ার্ড পেয়েছি, তার না সেটা হচ্ছে আর্মস্ট্রং মেডেল। আর আর্মস্ট্রং মেডেল যিনি আমার হাতে দেন তার নাম হচ্ছেন রবার্ট উইলসন। বব উইলসন, উনি নোবেল প্রাইজ পান ফিজিক্সে 1978 সালে। হি ওয়াজ দ্য ডিসকভারার অফ ফার্স্ট লাইট অফ দ্য ইউনিভার্স। এই মহাবিশ্বে যে প্রথম আলো যেটা আসে তাকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। উনি সেটা প্রথমে ডিটেক্ট করে 1978 সালে নোবেল পুরস্কার পান। আর ওনার হাত থেকেই আমি সেই আর্মস্ট্রং মেডেলটা পাওয়ার পর নিজেকে খুব মানে ধন্যবোধ করেছি আর কি। মহাকাশ বিজ্ঞান নিয়ে যদি কেউ কেরিয়ার তৈরি করতে চায়, সেই ব্যাপারে আপনার কথাটা একটু জানতে চাই, বা আপনার মতামতটা কি। এবং তারই সঙ্গে একই সঙ্গে আর একটা প্রশ্ন একটু রাখছি, সেটা হচ্ছে ধরুন এখনকার যে শিক্ষা ব্যবস্থা, যেখানে বাবা মারা বলেন যে আমার ছেলে মেয়ে নম্বর পাচ্ছে না, তাকে নম্বর তৈরি পেতে হবে, পরীক্ষা এবং নম্বর ভিত্তিক এখন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনি কতটা মানেন, কতটা মনে করেন যে বেসিক নলেজের প্রয়োজন আছে, ইনোভেটিভ আইডিয়াজের প্রয়োজন আছে, প্রশ্ন করার ইচ্ছের প্রয়োজন আছে? সবসময় সব ছাত্র ছাত্রীদের সবসময় বলি যে নম্বরের পেছনে দৌড়িও না, কিন্তু সেটা বলে অবশ্য কোনো কাজ হয় না। তার কারণ মা বাবারাই ছেলেমেয়েদের বলেন যে নম্বর না পেলে তো এখানে পাবে না, ভর্তি হতে পারবে না, চাকরি পাবে না, কেন সব কিছুই তো নম্বর ভিত্তিক। হ্যাঁ, এটাও আমি বুঝি, কিন্তু একটা কথা ঠিক যে আমরা যদি বেসিক্সের ওপর একটু জোর দিই, যে কিভাবে কি ঘটছে বোঝার ব্যাপারটার ওপর একটু জোর দেওয়া হয়, যে কি আমি যেটা পড়ছি সেটাকে আমি বুঝতে পারছি না, শুধু পড়ছি একটা নম্বর পাওয়ার জন্য, পরীক্ষা ভিত্তিক পড়াশুনো সেটা না করে আমরা যদি বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিক যদি পড়াশোনার ব্যাপারটার উপর একটু জোর দিই, সেটা জোর দিতে গেলে শুধুমাত্র ছাত্রছাত্রীদের বললেই হবে না, কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের মা বাবাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা মা বাবাদের, আমি অনেকের সাথে কথা বলেছি, ওনারা বলেন না এটা তুমি ও দেশে থাকো, ও দেশে ওটা চলে, আমাদের দেশে এটা চলে না। আমি তো এদেশেই পড়াশুনো করেছি, বড় তো হয়েছি এখানেই, তাই যে বুঝি না ব্যাপারটা তা বলাটা ঠিক হবে না, হয়তো বুঝি। হ্যাঁ, এটাও বুঝি যে আমাদের দেশের এই যদি অন্যান্য মানে পড়াশুনোর ব্যাপারটা, হায়ারিং ব্যাপারগুলোর যদি চেঞ্জ না হয়
তাহলে কিন্তু হবে না। যার একটা উদাহরণ দিই, যখন আমরা হায়ার করি কাউকে, একটা ইন্টারভিউ নেব, কাউকে ডাকলাম কাউকে, তখন কিন্তু আমরা তার নম্বরের দিকে তাকাই না কখনো। কেন? তার সাথে কথা বলি, 5-10 মিনিট কথা বললে কিন্তু বোঝা যায় যে সে কতটা জানে। আর আমাদের একটা রয়েছে যে ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রি হতে হবে, তা নয় তবেই তাকে আমি হায়ার করব। আমরা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কিন্তু ফিজিক্সের যারা নিয়ে পড়াশোনা করেছে তাদেরকেও আমরা হায়ার করি, তাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নেই। তার কারণটা কি? যদি কেউ একজন ভালো করে ফিজিক্স পড়ে থাকে, তার মানে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। দ্যাট পারসন ক্যান গেট ট্রেন্ড। তার কারণ হচ্ছে সে জানে। সো আমি বলবো যারা ছাত্রছাত্রীরা, হ্যাঁ তোমরা হয়তো তোমাদের নম্বরটা একটু পেতে হবে, কিন্তু ডু নট ফোকাস অন দ্যাট। বোঝার চেষ্টা করো কি পড়ছো, জানার চেষ্টা করো যে কি ঘটছে, দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসেসফুল। মহাকাশ বিজ্ঞান নিয়ে যদি কেউ এই ধরনের ছাত্রছাত্রী যাদের বেসিক নলেজ হয়তো আছে, যাদের জানার অনেক ইচ্ছে আছে, ওই যে কিভাবে তারারা এলো, পৃথিবীতে জল কি করে এলো, শিশু মনের সেই প্রশ্নগুলো যদি কারোর মধ্যে থাকে, কেউ যদি সেইটাকেই তার কেরিয়ার তৈরি করতে চায়, তাদের জন্য কিছু যদি বলা। আমি বলি কি যে মহাকাশ বিজ্ঞানী হতে গেলে যে আলাদা করে পড়াশোনা করতে হবে না, আলাদা করে নতুন করে কিছু পড়তে হবে না। এই বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, বেসিক সায়েন্সেস, ম্যাথমেটিক্স, শুধু তাই নয়, এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়াশুনো করে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট প্যাশন, আর সেটা ভালো করে করো। উই হায়ার পিপল যারা কিনা বায়োলজি পড়ছে, নাসাতে বায়োলজিস্টও আছে, বলবে যে বায়োলজিস্ট কী করছে নাসাতে, অ্যাস্ট্রোবায়োলজি রয়েছে। যারা ভালো আঁকে নাসাতে আমরা তাদেরকেও হায়ার করি। We need people to think about it, so it does not matter what you are studying. যেটা পড়াশোনা করছো, be the best in that. আমার যেমন আমি সবাইকে একটা উদাহরণ দিই, আমাদের ওদেশে তো মানে রান্নাবান্নার লোকও নেই আর বাসন মাজার লোকও নেই। আমরা নিজেরাই বাসন মাজি, নিজেরাই রান্নাবান্না করি। আমি যখন নিজে বাসন মাজি, তখন আই ট্রাই টু বি দ্য বেস্ট বাসন মাজার লোক ইন দ্য ওয়ার্ল্ড। যাই করি আমাদের সেটা যদি একটা অ্যাটিটিউড থাকে, ভালো হবে। একদমই তাই, লেগে থাকা, অধ্যাবসায়, ডিসিপ্লিনড লাইফে যদি আমরা সেইটাকে নিয়ে চিন্তা করি, তাহলে বোধহয় অনেকটা এগোতে পারি। চলে আসবো একদম আপনার মায়ের কথায়, যে শিকড়ের টান, দেশের টান, মাটির টান, শিকড়ের টান, এটা কি গৌতম চট্টোপাধ্যায় অনুভব করে? এমন কি বলা যায় যে দিনের শেষে ওই সেই ডাল ভাত আলু সেদ্ধের যে বাঙালি, সেই বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়? সঙ্গে আমি কুচো মাছও যোগ দেবো কিন্তু, কেননা কুচো মাছ খেতেও ভালো লাগে। হ্যাঁ, একদমই তাই, সেই জন্যই আমি বারবার ছুটে আসি। অনেকে বলে যে আমি মা বাবার জন্য আসি, আমি নিজের জন্য আসি, কেন এলে পর ভালো লাগে, স্বার্থপর আমি সে ব্যাপারে। কারণ আমি 80 বছর, অনেকেই আমার বন্ধুবান্ধব আছে যারা 5 বছরে একবার দেশে ফেরে, আমি বছরে 5 বার আসি। না, বেশি দিনের জন্য আসতে পারি না, কম সময়ের জন্য, কিন্তু ওই যে টান, একবার যদি মাকে দেখে গেলাম। আর মাকেও সবসময় বলে যাই, আমার বাবা চলে গেছেন 2022 সালে, তখন মাকে যদি আমি বলি যে আমি আবার কবে আসছি সামনে, মা তখন দিন গোনা শুরু করেন। আমরা না বাঁচি যখন আমরা কিছু সামনে তাকিয়ে থাকি ভবিষ্যতের দিকে। তাই সেই জন্যই আমার ওই বারবার ঘুরে আসা এখানে। মাটির টান তো আছেই, মার কাছে আসি, ওই নিজের স্বার্থের জন্যই আসি। দারুণ লাগলো কথাটা শুনে। তবে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু একটা প্রশ্ন ভীষণভাবে জাগে, সেটা হলো নতুন প্রজন্ম। এই প্রজন্ম কিন্তু সবসময় তারা চায় আকাশে উঠতে, যদিও সেই লাটাইটা নিচের দিকে থাকার কথা, কিন্তু না, তারা চায় আকাশে উঠতে। এই প্রজন্মের জন্য আপনার মেসেজ? আমার মেসেজ কিন্তু একটাই, এগেইন, যে তোমরা আসলে, আমরা যখন বড় হয়েছি তখন কিছু লিমিটেশন ছিল, যে চাকরি বাকরির ক্ষেত্রে নাম্বার অফ অপরচুনিটিস কম ছিল। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়লে একটা চাকরি বাকরি পাবে, সেই জন্য মা বাবা সবাই বলেছে তাদের ছেলে মেয়ে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। আজকের দিনে কিন্তু সেটা নয়। আজকাল অনেক রকম, বিভিন্ন রকমের যে প্রফেশন রয়েছে, এই যে জার্নালিজম প্রফেশন, এই যে আপনারা সবাই, এটা একটা দারুণ প্রফেশন।
এখানে কিভাবে যেতে হয়, হাউ টু বিকাম এ গুড জার্নালিস্ট, এটাও তো একটা দারুণ ভালো ক্যারিয়ার। এই যে রয়েছে, যে যেটা হতে চায় সেটা যদি মন দিয়ে করে, আমি বলবো যে সবাই যে মানে বিজ্ঞানী হতে হবে এমন নয়। সবাই যদি বিজ্ঞানী হয় তাহলে গান কে গাইবে, কবিতা কে লিখবে, আর ওগুলো কিন্তু আমাদের দরকার সবার জন্যই। তবে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। প্রত্যেক সার্থক পুরুষের পিছনে একজন রমণীর অবদান থাকে, এমনটা আমরা শুনেছি। তো আমরা একটু জানতে চাইবো যে আপনি তো এই গবেষণা, তারপরে বিভিন্ন জায়গায় লেকচার দেওয়া, ভীষণ রকম ব্যস্ত থাকেন। আপনার সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফ, তিনিও মানে এনভায়রনমেন্টের সায়েন্টিস্ট, তিনিও ব্যস্ত থাকেন। বাড়িতে আপনার মেয়ে, সে কি করছে, নতুন প্রজন্ম, তাকে আপনারা কি করে উৎসাহিত করছেন, তাকে আপনি কি করে উৎসাহিত করছেন, এবং তারা পরিবারের মানুষজন আপনাকে কি করে ইন্সপায়ার করছে, আপনাকে কি করে আরও বেশি কাজের জন্য উৎসাহিত করছে, একটু সেটা জানতে চাইব। আসলে যে আমার যে অল্প একটু সাফল্য তা যাই বলি না কেন, তার পেছনে কিন্তু আমার স্ত্রী ডক্টর সুলেখা চট্টোপাধ্যায়, ওর অবদান অনেক। কেননা আমি যখন ছাত্র ছিলাম, যখন পিএইচডি করছি, তখন আমাদের বিয়ে হয়। আর তখন আমার স্ত্রী ও বলতো যে ঘরে যেন দুজন ছাত্র একসাথে যদি থাকে খুব অসুবিধা হবে। সেই জন্য যে বছর আমি আমার পিএইচডি শেষ করলাম, সুলেখা সে বছর ওর পিএইচডি শুরু করে। আর তারপরে ও পিএইচডি করেছে। আমাদের মেয়ের যখন জন্ম হয় তখন ও পিএইচডি, আমার স্ত্রী পিএইচডি করছে আর কি। খুব অনেক ইসের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ওরা কিন্তু আমাকে মানে অনেক, মানে ওরা না থাকলে দে আর মাই স্ট্রেংথ ইন এ ওয়ে। আর ওরাও সবসময় মনে করিয়ে দেয় যে মা যেমন বলতো পা যেমন মাটিতে থাকে, যেন ওরাও আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে বাবা তুমি কিন্তু, মেয়ে বলে যাই করো না করো, কিন্তু আমার কিন্তু তুমি আমার বাবা, সে কথাটা যেন না ভুলে যাই। তার ফলে যে ঘরে সময় দেওয়ার ব্যাপারটা চেষ্টা করি। আমার মেয়ে ডাক্তারি পড়বে এখন, তবে ওদের সাথে তো ডাক্তারি পড়তে গেলে আগে 4 বছর আন্ডার গ্র্যাজুয়েট করতে হয়, তারপর ডাক্তারি পড়া যায়। ও সেটা শেষ করে এখন ডাক্তারি পড়া শুরু করবে। আর আমার স্ত্রী তো পরিবেশ বিজ্ঞানী আর কি। তার মানে ঘরে হচ্ছে আমাদের, আমরা সব কিছুই করি, কিন্তু ওই মানে না বলেন না, নিজেরা নিজেদেরকে সবাইকে আমরা গ্রাউন্ড করে রেখেছি, যে এই কারণেই যে মানে মাথাটা যেন ঘাড়েই থাকে, এই টাইপের একটা ব্যাপার। এতক্ষণ ধরে যে বাক্যালাপ চলল বলা যেতে পারে, একেবারে তার শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমরা ধন্যবাদ জানিয়ে আমরা নিজেদেরকে ছোট করছি না, এবং অবশ্যই স্যারকেও ধন্যবাদ দেব না। আমরা যেটা বলতে পারি, আমাদের পক্ষ থেকে প্রণাম জানাতে পারি। এটুকু বলতে পারি যে আজকে তিনি নবগ্রাম থেকে নাসা, 2-9 এই যে চলে গেছেন, নবগ্রাম থেকে নাসায় পৌঁছেছেন। আজকের এই ইন্টারভিউতে তিনি সমস্ত নতুন প্রজন্মদের জন্য অনেকখানি উৎসাহের মেসেজ দিয়েছেন। সবশেষে একটাই কথা বলার, ভীষণ ভালো থাকুন আপনি, আরও বেশি বেশি করে কাজ করুন, এবং অবশ্যই আপনার টান থাক এই বাংলার দিকে। নমস্কার জানাই। 12ই মার্চ সারা দিন জুড়েই সায়েন্স সিটির পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল গৌতম বাবুর বক্তৃতা। প্রায় 25টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী হাজির হয়েছিল সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে। বক্তৃতার শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। কচিকাঁচাদের নানা প্রশ্ন ধৈর্য ধরে শুনে হাসি মুখে তার উত্তর দিলেন গৌতম বাবু। আমার কোশ্চেন হচ্ছে, নাসা কি পৃথিবীর পর প্রথম ভেবেছিল যে মার্সে জীবনের অস্তিত্ব থাকতে পারে? অন্যান্য গ্রহে কি কথা ভেবে দেখেছিল ফার্স্টে? আমরা সব গ্রহের কথাই ভাবছি, কিন্তু মার্স হচ্ছে, আমরা কেন মার্সে যাই, মার্স তো আমাদের সবচেয়ে কাছের। আর মার্সে যেতে মাত্র 7 মাস লাগে, 7 মাস, তাও ইট টেকস 7 মান্থ। সেই জন্যই আমরা মার্সে যাই। বাট দ্যার ইজ পসিবিলিটি অফ লাইফ ইন আদার, আমাদের সৌরজগতের অন্য প্ল্যানেটেও আছে। সো উই আর লুকিং ইনটু দ্যাট। ওয়ান অফ দ্য প্লেস যেমন, সেটা হচ্ছে ইউরোপা। জুপিটারের একটা মুন হচ্ছে ইউরোপা। আর ইউরোপা ইজ এ ভেরি কোল্ড প্ল্যানেটারি বডি। তাতে খুব মানে কোল্ড বলতে সব অনেক আইস আছে, বাট সায়েন্টিস্ট বিলিভ যে তার ওই আইস, থিক আইসের নিচে একটা লিকুইড ওয়াটার ওশেন আছে। আমরা উই ডিড লট অফ গ্র্যাভিটেশনাল মেজারমেন্টস করে আমরা, সায়েন্টিস্টরা বলছেন
যে অ্যাবাউট 50 to 100 কিলোমিটার্স আইস, তার নিচে একটা লিকুইড ওয়াটার ওশেন আছে। তা প্রশ্ন হচ্ছে সেই লিকুইড ওয়াটার ওশেন যদি লিকুইড, তার মানে দ্যাট হ্যাজ টু বি সোর্স অফ এনার্জি টু কিপ ইট লিকুইড। আউটসাইড ইজ সো কোল্ড। ইফ দ্যার ইজ ওয়াটার, ইফ দ্যার ইজ সোর্স অফ এনার্জি, ইজ দ্যার লাইফ? সেটা প্রশ্ন। তা আমরা যদি এসে তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ঠিক আছে, নাসা একটা প্ল্যান করছে একটা মিশন ইউরোপাতে পাঠাবে, তা কোন ধরনের ইনস্ট্রুমেন্ট তোমরা পাঠাবে টু ফাইন্ড আউট ইফ দ্যার ইজ লাইফ ইন দ্য ওয়াটার, লিকুইড ওয়াটার ওশেন অন জুপিটার? তোমাদের উত্তর কি হবে? উত্তর, অবভিয়াস উত্তর হবে যে উই সেন্ড এ ড্রিল। What if there was more light from even before the time when the cosmic microwave background came, the light of it, and it had redshifted so far that it had dissipated into the universe and it is just beyond detection? So the first time that happened, that when the first light actually escaped that plasma, was after 400,000 years after Big Bang. So the first light of the universe is the cosmic microwave background radiation. Of course, in the ever-expanding universe. So when we detected it, that had started much earlier, because that is the time the radiation came to our detection, within our detection level. So we are actually measuring something highly redshift. Redshift stands for, this is a kind of Doppler effect. If something is going away from us, it actually radiated at certain frequency. কিন্তু যেহেতু আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, so we can hear the frequency start to reduce. যেমন ওই যখন ট্রেন আমাদের থেকে দূরে চলে যায়, the sound actually changes the same way. It's called redshift, because the frequency is reduced. So we detected that the frequency that was not the frequency it radiated, right? So, but still we detected that that was the first light of the universe that was detected, even though it was redshifted at different frequencies. তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে অনেক কিছু পড়েছি, এবং ব্ল্যাক হোল সম্পর্কে যেটা বলা হয় যে ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে তার ক্ষমতা আছে সমগ্র সৌরজগৎকে একেবারে নিজের মধ্যে গিলে নেওয়া। তো এইরকম সম্ভাবনা কি কখনো তৈরি হতে পারে? তখন আমাদের কি অবস্থা হবে? ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? যে it actually starts gobbling up lot of stars and galaxies around it and becoming more and more dense. আর তাতে কি হয় যে যেহেতু it's taking so much of mass, gravity starts becoming so high that even light cannot escape. It traps even light inside. তা আমাদের সৌরজগৎকে কোনো ব্ল্যাক হোল মানে গ্রাস করবে কিনা, দ্যাট ইজ এ গুড কোয়েশ্চেন। উইল হ্যাভ টু সি যে আশেপাশে কোন ধরনের ব্ল্যাক হোল রয়েছে আমাদের আশেপাশে। হয়তো ভবিষ্যতে একদিন হতেও পারে, বাট সেটা সুদূর পড়া হতো। তার কারণ ইফ ইউ লুক অ্যারাউন্ড, যে আমাদের আশেপাশে যে ব্ল্যাক হোল রয়েছে, ইমিডিয়েটলি সেই ব্ল্যাক হোল ইজ নট গোইং টু গ্রাস্প এনিথিং। We have not seen any such মানে activities, but because they are very far away from. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সায়েন্স সিটির 3D ডোম থিয়েটারে ওয়ান স্টেপ বিয়ন্ড আ জার্নি টু মার্স এই 3D ফিল্মটির স্ক্রিনিং হলো। চাঁদের পর মানুষের গন্তব্য হতে চলেছে মঙ্গল। পৃথিবীর বাইরে মানুষের পৌঁছানোর চ্যালেঞ্জ, নাসার আর্টেমিস মিশন কিভাবে চাঁদ থেকে শুরু করে মহাবিশ্বে মানুষের আগামী পদক্ষেপ হতে চলেছে তা দেখানো হলো এই ফিল্মটিতে। এরপর একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হলেন NCSM এর ডিজি অরিজিৎ দত্ত চৌধুরী, ডিডিজি কেসি মুরলি, সায়েন্স সিটির ডিরেক্টর প্রমোদ গ্রোভার সহ ডক্টর গৌতম চট্টোপাধ্যায়।
আজকে আমরা একটা নতুন ফিল্ম সায়েন্স সিটি স্পেস থিয়েটারে লঞ্চ করলাম, ওয়ান স্টেপ বিয়ন্ড জার্নি টু মার্স। আমি আশা করি আমাদের দর্শকদের এটা ভালো লাগবে। এই ফিল্মটা বেসিক্যালি, আমরা তো মার্সের এক্সপিডিশনের সম্বন্ধে বলছি, এটা একটা একটা ওভারভিউ দেবে যে কি ধরনের সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস চলছে ফর অ্যাচিভিং দিস টার্গেট। আর আমার মনে হয় বিশেষ করে আমাদের young studentদের জন্য this will be an inspiration, probably some form of a motivation to work in this direction, যাতে আমরা এই যে পুরো প্রসেসটা হচ্ছে we can also contribute as Indians in this great adventure. আমরা নানান ধরনের এক্সিবিশন যেসব করি, আমরা অনেক সময় ওদের সাথে ইন্টারাক্ট করি, ওনাদের হেল্প নেই। ইনফ্যাক্ট অনেক আগে আমি একটা এরোস্পেস হল করেছিলাম সেই নেহরু সায়েন্স সেন্টার মুম্বাইতে। সেই সময় আমরা নাসার অনেক সায়েন্টিস্টদের হেল্প নিয়েছি। একটা খুব ভালো প্রোগ্রাম আমরা করেছিলাম শ্যাবো স্পেস অ্যান্ড সায়েন্স সেন্টার, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। সেইখান থেকে 10 জন স্টুডেন্ট আর আমাদের কলকাতার 10 জন স্টুডেন্ট জয়েন্টলি আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। তারপর ওদের স্টুডেন্ট আমাদের এখানে এসেছিল, আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম ইউএসএতে। তো এই ধরনের কোলাবোরেটিভ প্রোগ্রাম আমরা করি যাতে স্কুলের স্টুডেন্টদেরকে একটা এক্সপোজার দেওয়া যায় হোয়াট ইজ হ্যাপেনিং ইন দি ইন্টারন্যাশনাল লেভেল, যাতে দে অলসো গেট inspired and they are also motivated to do something which will be in the long run beneficial not only to Indians, for humankind on the whole. মহাবিশ্বে একমাত্র বাসযোগ্য গ্রহ আমাদের পৃথিবী। আমরা পৃথিবীর মাটি ছেড়ে যতই গ্রহান্তরে অভিযান চালাই না কেন, দিনের শেষে চেষ্টা করব এখানেই ফিরে আসতে। জন্মভূমির মাটির টানেই গৌতম চট্টোপাধ্যায়ের মতন মানুষেরাও বারবার ফিরে আসেন বাংলায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শুধু জ্ঞান নয়, বিবেকের আলোকেও আলোকিত করেন তারা।